বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাস চলছে। আজকের ইকোনমিক্স নিয়ে আলোচনা চলছে এবং যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা বলা হচ্ছিল সকাল থেকেই শুরু থেকে, যে কোথাও যেন এটা বোঝা যায় যে সকালই যেন বলে দেয় গোটা দিন কেমন যাবে। তেমনি ভারতের অর্থনীতির এই মুহূর্তের কি অবস্থা, ছোট্টখাট্ট কতগুলো বিষয় জানতে পারলেই কিন্তু বোঝা যায় যে আমাদের ভবিষ্যৎ ঠিক কোন দিকে এগোচ্ছে। যাই হোক, আমরা এই সমস্ত কিছু ডিসকাশন তো থাকবেই, সঙ্গে যেটা প্রত্যেক দিনের মতো আজও থাকে, ম্যাম যেটা ছোটোখাটো করে তোমাদের বলে দিচ্ছিল যে কী ধরনের প্রশ্ন আসতে পারে, কিভাবে তা হ্যান্ডেল করা উচিত, সব কিছু নিয়ে এগিয়ে যাবে এই ক্লাস। তবে সরাসরি ম্যামের কাছে চলে যাব। এতক্ষণ পর্যন্ত আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো সবই ছিল ল্যান্ড রিফর্মের কতগুলো স্টেপ, এবং ইন্ডিয়াতে এই ল্যান্ড রিফর্মের স্টেপগুলো বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় প্র্যাকটিস করা হয়েছে এবং তার মাধ্যমে বহু সময়তে দেখা গেছে এগ্রিকালচারাল সেক্টরেতে একটা বড় রিফর্ম সাকসেসফুল হয়েছে, আবার বহু জায়গাতে নানান সমস্যার কারণে সেটা খুব একটা সাকসেসফুল হয়নি। যে সমস্ত রাজ্যগুলো এই ল্যান্ড রিফর্মের মেকানিজমকে তাদের রাজ্যে কার্যকরী করতে চেয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাজ্য হলো ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েস্ট বেঙ্গলের মতোই আরও কিছু রাজ্য আছে যারা এই ল্যান্ড রিফর্মকে কার্যকরী করার চেষ্টা করেছে। তো সেই প্রসঙ্গেই আমরা কিছু ইনফরমেশন এবার একটুখানি দেখে নিই যেগুলো ল্যান্ড রিফর্মের সঙ্গে সম্পর্কযুক্ত এবং আমরা যে ধরনের পরীক্ষাগুলোর প্রস্তুতি নিয়ে থাকি সেই পরীক্ষার সাথেও প্রাসঙ্গিক। দেখো, এখানে প্রথম পয়েন্টেই বলা রয়েছে যে ল্যান্ড রিফর্ম ওয়াজ মোস্ট সাকসেসফুল মেনলি ইন ওয়েস্ট বেঙ্গল, পার্টলি ইন কেরালা, ত্রিপুরা। এটার মানে হলো যে এটা বলার মূল উদ্দেশ্যটাই এখানে বুঝতে পারা যায় যে ল্যান্ড রিফর্ম আমি যখন আলোচনা করেছি প্রথমেই বলেছি যে ল্যান্ড রিফর্মের সিলিং অন ল্যান্ড হোল্ডিং বা কোঅপারেটিভ ফার্মিং একটা সোশ্যালিস্ট কনসেপ্ট। এই সোশ্যালিস্ট আইডিয়াটা যে কোনো সোশ্যালিস্ট পলিটিক্যাল পার্টি যখন পাওয়ারে থাকবে তারা কার্যকরী করার ব্যাপারে উদ্যোগী হবে। ওয়েস্ট বেঙ্গলও সেক্ষেত্রে ব্যতিক্রম নয়। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যখন 70s ডিকেডে নতুন গভর্নমেন্ট অর্থাৎ লেফট গভর্নমেন্ট পলিটিক্যাল পাওয়ারে আসে তখন তারা এই ল্যান্ড রিফর্মকে ওয়েস্ট বেঙ্গলেতে সাকসেসফুল করার উদ্যোগ নেয় এবং ফাইনালি একটা বড় অংশে ল্যান্ড রিফর্মকে আমরা সাকসেসফুল হতে দেখেছি। ঠিক একইভাবে অন্য যে দুটো রাজ্যের কথা এখানে বলা রয়েছে কেরালা এবং ত্রিপুরা, এই দুটো রাজ্যেতেও যখন লেফট গভর্নমেন্ট বা লেফট পলিটিক্যাল পার্টি গভর্নমেন্টের ছিল সেই সময়তে সেই সমস্ত রাজ্যেতেও ল্যান্ড রিফর্ম সাকসেসফুল হয়েছে। যদিও বহু অংশে বলা হয় যে গোটা ইন্ডিয়ার মধ্যে সবথেকে বেশি সাকসেসফুল ল্যান্ড রিফর্ম যে স্টেটে সেটা ওয়েস্ট বেঙ্গল। এই প্রসঙ্গে দেখো, ওয়েস্ট বেঙ্গলতে ল্যান্ড রিফর্ম কবে ইন্ট্রোডিউস হয়েছে এবং কবে কার্যকরী হয়েছে। এই ল্যান্ড রিফর্মের আইডিয়াটা আমি বললাম 70s ডিকেডেতে লেফট গভর্নমেন্ট আসার পরে ইন্ট্রোডিউস হয় এবং সেই জন্যই এখানে দেওয়া রয়েছে দেখো যে এটা ইন্ট্রোডিউসড ইন দ্য ইয়ার 1978। এই সালটা ভীষণ গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষাতে এই সাল এসেছে। 1978-এ এটা ইন্ট্রোডিউস হলেও ফাইনালি এটা কেম ইনটু ফোর্স যদি তোমাকে পরীক্ষাতে জিজ্ঞাসা করে সেক্ষেত্রে আমরা ঠিক তার পরের বছরটাকে কনসিডার করে থাকি। অর্থাৎ এখানে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম ইন্ট্রোডিউসড বললে 1978, কিন্তু কেম ইনটু ফোর্স যদি বলে তাহলে সেক্ষেত্রে মাথায় রাখবে উত্তর হবে 1979। পরবর্তী লাইনে দেখো দেওয়া রয়েছে পলিটিক্যাল নেম অফ ল্যান্ড রিফর্ম ইন ওয়েস্ট বেঙ্গল ওয়াজ অপারেশন বর্গা। এই কথাটার মানে কি? ওয়েস্ট বেঙ্গলেতে জমি যখন কাউকে নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া দেওয়া বা চাষ করতে দেওয়া হয় তখন এটাকে লোকাল ল্যাঙ্গুয়েজে বলা হয় জমি বর্গা দেওয়া। এই বর্গা দেওয়া জমিটাকে ভাড়া দেওয়াটা যাদেরকে করা হয় তাদেরকে আমরা এখানে বলি বর্গাদার, অর্থাৎ যাদেরকে আমরা টেন্যান্ট বললাম তাদেরকেই পশ্চিমবঙ্গের লোকেরা লোকাল ল্যাঙ্গুয়েজেতে বর্গাদার বলে ডাকে। এই বর্গাদার শ্রেণীর লোকেদেরই শোষণের হাত থেকে রক্ষা করা এবং সামাজিকভাবে জমির মালিকানার ভিত্তিতে সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য গভর্নমেন্ট যেহেতু এই ল্যান্ড রিফর্মকে কার্যকরী করেছিল সেই জন্য পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে আমরা এই ল্যান্ড রিফর্মকে বলে নাম দিয়ে থাকি অপারেশন বর্গা, রাইট? এবং এই নামটার ক্ষেত্রেও তোমাদের পরীক্ষাতে জিজ্ঞাসা করে অপারেশন বর্গা কোন রাজ্যে কার্যকরী হয়েছিল, কবে কার্যকরী হয়েছিল।
এই প্রসঙ্গে বলে রাখি যে ল্যান্ড রিফর্ম অ্যাক্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গলেতে অনেক আগে পাশ হয়েছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে কার্যকরী হতে অনেক দেরি হয়েছে। গোটা দেশের মধ্যে গোটা দেশের সমস্ত রাজ্যের মতোই ওয়েস্ট বেঙ্গলেতেও ল্যান্ড রিফর্ম অ্যাক্ট দেখো পাশ হয়েছে 1955-এ। সেই জন্যই এখানে দেওয়া রয়েছে যে ইন ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্ট পাসড ইন 1955। তোমরা যদি মনে রাখতে পারো, খেয়াল করলে দেখবে আমরা যখন অ্যাবলিশন অফ জমিনদারি অ্যাক্ট পড়ছিলাম সেখানেও কিন্তু এই সালটার কথাই আমরা মেনশন করেছি। অর্থাৎ যে সময়তে আমরা ইন্টারমিডিয়েটারি সিস্টেমকে অ্যাবলিশ করার কথা ভেবেছি সেই সময়তেই ল্যান্ড রিফর্ম অ্যাক্টকে পাশ করানোর কথা ভাবা হয়েছে। কিন্তু এই বিষয়টা মনে রাখতে হবে যে এই ল্যান্ড রিফর্মকে কার্যকরী করাটা বহু অংশে রাজ্যের সদিচ্ছার উপরে নির্ভর করে, সেই জন্য বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় এই অ্যাক্টটি কার্যকরী হয়। এবার চলো আমরা একটুখানি দেখে নিই যে এই ল্যান্ড রিফর্ম সামগ্রিকভাবে কতটা সাকসেসফুল হয়েছে। দেখো এখানে বলেছে সাকসেস অফ ল্যান্ড রিফর্ম। কোন দিক থেকে ল্যান্ড রিফর্ম সাকসেসফুল? 1 নম্বরে এক্সপ্লয়টেটিভ ল্যান্ড টেনিওর সিস্টেম গট অ্যাবলিশড। আমরা ল্যান্ড রিফর্ম সিস্টেমেতে কি দেখলাম যে টেন্যান্ট যারা রয়েছে তারা ল্যান্ডলর্ডদের দ্বারা হাইলি এক্সপ্লয়টেটেড, তারা সমাজের লোয়ার লেভেল থেকে বিলং করে, তাদের ওভারঅল পড়াশোনা শিক্ষা যথেষ্ট কম হওয়ার সুযোগ নিয়ে সমাজের উচ্চ শ্রেণীর জমিদার বা ল্যান্ডলর্ড যারা যথেষ্ট শোষণ করত। কিন্তু এই ল্যান্ড রিফর্ম যখন ইন্ট্রোডিউস হলো, যখন সিলিং অন ল্যান্ড হোল্ডিং ইম্পোজ হলো, তখন এই এক্সপ্লয়টেশনকে বহু অংশে কমানো এবং কিছু কিছু ক্ষেত্রে একেবারে বন্ধ করে দেওয়া সম্ভব হয়েছে। 2 নম্বরে দেখো দেওয়া রয়েছে ল্যান্ড রিডিস্ট্রিবিউশন কুড টেক প্লেস উইদাউট এনি ভায়োলেন্স। এটা ল্যান্ড রিফর্মের একটা অন্যতম বড় সাকসেস। খেয়াল করে দেখো ল্যান্ড রিফর্ম যখন হয়েছে তখন সেখানে ইন্টারমিডিয়েটারি সিস্টেমকে অ্যাবলিশ করা হয়েছে, টেন্যান্সি সিস্টেমকে রিফর্ম করা হয়েছে, ল্যান্ড ওনারশিপেতে সিলিং বা আপার লিমিট ইম্পোজ করা হয়েছে। অথচ এই সমস্ত পদ্ধতিগুলোর মধ্যেই কোনো রকম ফোর্সফুল পার্টিসিপেশন ছিল না। এই জায়গাতে গভর্নমেন্ট একটা সুসংবদ্ধ আইন প্রণয়নের মাধ্যমেই পুরো বিষয়টিকে কার্যকরী করতে সক্ষম হয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে ল্যান্ড রিফর্ম জমির মালিকানাকে পুনর্বন্টনের দিক থেকে একটা বড় সাকসেস দিতে পেরেছে। 3 নম্বরে দেখো দেওয়া রয়েছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এম্পাওয়ারমেন্ট অফ দ্য মার্জিনাল সেকশন অফ দ্য সোসাইটি টুক প্লেস। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো যে ল্যান্ড রিফর্ম যখন আমরা করছি, সিলিং অন ল্যান্ড হোল্ডিংয়ের মাধ্যমে ল্যান্ডলেস লেবারদের হাতে কিছুটা হলেও জমি যখন পৌঁছে দেওয়া যাচ্ছে, স্বাভাবিকভাবেই তাদের সমাজে একটা সুরক্ষা আগের থেকে বাড়ছে, ইকোনমিক্যালি তারা অনেক বেশি সিকিউরড ফিল করছে। এবং ঠিক একইভাবে যখন টেন্যান্সি রিফর্ম হয়েছে তখনও রেন্টের পরিমাণকে আমরা সুনির্দিষ্ট করতে পেরেছি, জমিকে যখন ভাড়া দেওয়া হচ্ছে সেই সময়সীমাকে আমরা সুনির্দিষ্ট করতে পেরেছি, এবং ওভারঅল সমাজের যে মার্জিনাল সেকশন বা প্রান্তিক মানুষগুলোর ছিল তাদেরকে অনেক নানানভাবে অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে ক্ষমতা প্রদান করা গেছে, এম্পাওয়ার করা গেছে। তো এই জায়গাটা থেকে ল্যান্ড রিফর্ম ভীষণভাবে সাকসেসফুল। কিন্তু আমরা আবার দেখতে পাই যে এই সাকসেসের পাশাপাশি ল্যান্ড রিফর্মের কিছু কিছু খামতি বা ঘাটতিও থেকে গেছে। কিসের জন্য ল্যান্ড রিফর্ম ভারতবর্ষ জুড়ে একটা সাকসেসফুল ঘটনায় পরিণত হতে পারেনি, সেটাও ল্যান্ড রিফর্মের একটা বড় ব্যর্থতা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে চলো আমরা একটু দেখে নিই যে ল্যান্ড রিফর্মের ফেলিওরগুলো কি কি। এখানে দেখো দেওয়া রয়েছে ফেলিওর অফ ল্যান্ড রিফর্ম। প্রথম পয়েন্টেই বলা রয়েছে ল্যান্ড ইজ এ স্টেট সাবজেক্ট অ্যান্ড দ্যাটস ওয়াই ইউনিয়ন হ্যাজ আ ভেরি লিমিটেড রোল টু প্লে। এই কথাটার মানে কি? একটা জিনিস জানবে যে এই ল্যান্ড রিফর্ম যখন প্র্যাকটিস হচ্ছে তখন ল্যান্ড রিফর্মের মূল যে গুরুত্বপূর্ণ স্টেপটা সেটা হচ্ছে সিলিং অন ল্যান্ড হোল্ডিং। এক্ষেত্রে ল্যান্ড রিফর্ম যখন সিলিং অন ল্যান্ড হোল্ডিং যখন ইম্পোজ হবে তখন বিগ ল্যান্ডলর্ডের ল্যান্ড ওনারশিপের উপরে একটা আপার লিমিট ইম্পোজ করে এক্সেস ল্যান্ড গভর্নমেন্ট অ্যাকোয়ার করবে। কিন্তু এই যে ল্যান্ডটা অ্যাকোয়ার করা, এটা কোনোভাবেই
কেন্দ্র সরকারের ক্ষমতাধীন নয়, এটিকে প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা রাজ্য সরকারকে। এবার রাজ্য সরকারগুলোকে যখন এই ল্যান্ড অ্যাকোয়ার করে জমিকে ল্যান্ডলেস লেবারদের মধ্যে ভাগ করে দিতে বলা হচ্ছে, বহু রাজ্য সরকারই এক্ষেত্রে সৎভাবে উদ্যোগী নয় এবং সেই জায়গাতে কেন্দ্র সরকার আইন প্রণয়ন করলেও বহু রাজ্য কার্যত এই নিয়মকে নিজেদের রাজ্যে ইমপ্লিমেন্ট করেনি এবং সেখান থেকে বহু সময়তে সিলিং অন ল্যান্ড হোল্ডিংয়ের স্টেপটা একেবারে আনসাকসেসফুল থেকে গেছে। সেকেন্ড পয়েন্টে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি bureaucratic structure was not favorable in practicing land redistribution. Yes, bureaucratic structure বলতে এখানে মূলত বলা হচ্ছে প্রশাসনিক বা আমলাতান্ত্রিক ব্যবস্থা। ল্যান্ড রিফর্ম করতে গেলে এক্ষেত্রে সরকারকে একটা বড় ভূমিকা নিতে হবে, প্রশাসনের একটা অগ্রণী ভূমিকা থাকবে। কিন্তু যখন ল্যান্ড রিফর্মকে কার্যকরী করা হয়েছে তখন দেখা গেছে যে প্রশাসনে যারা রয়েছে, যে সমস্ত আমলা বা বিউরোক্র্যাটসরা পাওয়ারে রয়েছে, বহু অংশে তারাই হয়তো ওই বিগ ল্যান্ডলর্ড ফ্যামিলি থেকে বিলং করে। তারা দেখতে পেয়েছে যদি এই ল্যান্ড রিফর্মকে কার্যকরী করা হয় তাহলে এই বিগ ল্যান্ডলর্ড ফ্যামিলি অর্থাৎ তাদের নিজেদের ফ্যামিলির ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের স্বার্থে আঘাত লাগবে। এই বিষয়টাকে মাথায় রেখেই গভর্নমেন্ট বহু সময়তে দেখতে পায় যে এই ল্যান্ড রিফর্মকে কার্যকরী করা যায় না। 3 নম্বরে দেখো আমরা দেখতে পাচ্ছি ল্যাক অফ পলিটিক্যাল উইল, মানে যে সমস্ত রাজনৈতিক দলগুলো বিভিন্ন রাজ্য সরকারের পাওয়ারেতে এসেছে সেখানেতে তারা সঠিকভাবে উদ্যোগ না নেওয়ার কারণে ল্যান্ড রিফর্ম সাকসেসফুল হয়নি। কেমন? এবং সেই কারণটার জন্যই মাত্র আমরা দেখতে পেলাম 3টে রাজ্যে ল্যান্ড রিফর্ম সাকসেসফুল, বাকি অন্য অনেক রাজ্যেতে ল্যান্ড রিফর্মের কোনো বেনিফিট নেই। লাস্টলি আমরা সেই জন্য দেখতে পাচ্ছি, দেখো এখানে বলা রয়েছে টু সাম আপ, land reforms are a major instruments for social transformation in backward economy based on feudal and semi-feudal productive relation. But in India, they met with limited success, mainly because of the political and bureaucratic apathy. অর্থাৎ ল্যান্ড রিফর্ম বিভিন্ন জায়গাতে সাকসেসফুল হলেও বহু জায়গাতে হয়ে উঠতে পারল না রাজনৈতিক এবং প্রশাসনিক সদিচ্ছার অভাবে। ম্যাম সময় শেষ, তার সঙ্গে আমাদের টপিকও অলমোস্ট আজকের মতো আমরা এখানে তাহলে শেষ করতে হচ্ছে। ঠিক, নেক্সট টপিকে নেক্সট ডেতে আপনার সাথে আবার দেখা হবে। একদম, আপনারাও সকলে ভালো থাকুন এবং শুধুমাত্র ইকোনমিক্স নয়, কম্পিটিটিভ ফিল্ডে যে সমস্ত সাবজেক্ট রয়েছে তার প্রত্যেকটিকেই গুরুত্ব দিয়ে রাইস এডুকেশন ভাবে আপনাদের জন্যই। রাইস অনলাইন ক্লাস থাকে আপনাদের জন্যই এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, ইম্পর্টেন্ট টপিক, স্টাডি মেটেরিয়াল বেস পড়াশোনা নয়, সঙ্গে কম্পিটিটিভ এক্সাম ঠিক কীভাবে হ্যান্ডেল করা উচিত, কীভাবে অ্যাপিয়ার করব আমরা, যাবতীয় খুঁটিনাটি থাকে এই সমস্ত ক্লাসগুলোতেই। সো ফলো আস। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।